মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে আবারও দেখা দিয়েছে নাটকীয় মোড়। দীর্ঘ কয়েক মাসের সংঘাত, পাল্টাপাল্টি হামলা আর সামরিক চাপের পর এবার সামনে আসছে আলোচনার সম্ভাবনা। আর সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে যুক্তরাষ্ট্র ও ইরান। সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, সত্যি কি ইরানের সঙ্গে সমঝোতার পথে হাঁটছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, নাকি এটি কেবল যুদ্ধের মাঠে নতুন কৌশল? সম্প্রতি হোয়াইট হাউস থেকে ট্রাম্পের বক্তব্যে যুদ্ধ শেষ করার সম্ভাবনার ইঙ্গিত পাওয়া গেছে। তিনি বলেছেন, ইরানের সঙ্গে একটি সমঝোতা হতে পারে এবং হরমুজ প্রণালী নিয়ে একটি চুক্তিও সামনে আসতে পারে। কিন্তু এখানেই তৈরি হয়েছে নতুন প্রশ্ন, কারণ যুদ্ধের ময়দানে সামরিক শক্তি প্রদর্শনের পাশাপাশি যুক্তরাষ্ট্র এখন এমন এক বাস্তবতার মুখোমুখি যা দীর্ঘমেয়াদী সংঘাত চালিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে পরিচালিত সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। বিশেষ করে দূরপাল্লার প্রতিরক্ষা ব্যবস্থার মজুত নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এমনকি মার্কিন প্রশাসনের পক্ষ থেকেও অস্ত্রের মজুত এবং উৎপাদন বাড়ানোর প্রয়োজনীয়তার কথা উঠে এসেছে। অবশ্য এর অর্থ এই নয় যে যুক্তরাষ্ট্র সামরিকভাবে পরাজিত হয়েছে, বরং বাস্তবতা হলো যুক্তরাষ্ট্রের হাতে এখনও বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক সক্ষমতা রয়েছে। কিন্তু একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের ক্ষেত্রে অস্ত্রের মজুত, উৎপাদন ক্ষমতা, অর্থনৈতিক ব্যয় এবং মিত্রদের ওপর চাপ সবকিছুই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আর ঠিক এই জায়গাতেই ইরানের কৌশল আলাদা। ইরান সরাসরি যুদ্ধ চালিয়ে যাওয়ার পাশাপাশি কূটনৈতিক পথও খোলা রাখছে। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিছু ইতিবাচক বার্তা পাওয়া গেছে। তবে সরাসরি আলোচনায় বসার আগে ইরান কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সমাধান করতে চাইছে। এর মধ্যে অন্যতম হরমুজ প্রণালী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ নিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হয়। ফলে হরমুজে অস্থিরতা তৈরি হলে শুধু মধ্যপ্রাচ্যে নয়, পুরো বিশ্বের জ্বালানি বাজারে তার প্রভাব পড়ে। আর এই কারণেই ওমানের মতো মধ্যস্থতাকারী দেশগুলোর ভূমিকা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রতিবেদন অনুযায়ী ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ যোগাযোগের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে তেহরান এখনও সরাসরি আলোচনার ব্যাপারে সতর্ক। অর্থাৎ একদিকে ওয়াশিংটন বলছে সমঝোতার দরজা খোলা রয়েছে, অন্যদিকে তেহরান বলছে আগে কিছু মৌলিক বিষয় পরিষ্কার করতে হবে। এই অবস্থায় সবচেয়ে বড় প্রশ্ন, কে বেশি চাপে? ইরানও যুদ্ধের কারণে ব্যাপক অর্থনৈতিক ও সামরিক চাপের মধ্যে রয়েছে। দেশটির অবকাঠামো, সামরিক স্থাপনা এবং গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে হামলার প্রভাব পড়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রকেও দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতি, বিপুল অস্ত্রের ব্যবহার এবং আঞ্চলিক নিরাপত্তার চাপ সামলাতে হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল। এই জলপথে যে কোনো বড় ধরনের বাধা তৈরি হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যেতে পারে। একই সঙ্গে এশিয়া, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের বহু দেশের অর্থনীতিতে চাপ তৈরি হতে পারে। তাই যুদ্ধ থামানোর আলোচনায় শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের স্বার্থ নয়, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং ওমানের মতো আঞ্চলিক দেশগুলোর স্বার্থও জড়িয়ে রয়েছে। তবে কূটনৈতিক তৎপরতার মধ্যেও যুদ্ধের উত্তেজনা পুরোপুরি থামেনি। ইরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর, নিরাপত্তা অভিযান এবং গুপ্তচর বৃত্তির অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইরানের পক্ষ থেকে বিভিন্ন ব্যক্তিকে বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার অভিযোগে গ্রেপ্তারের খবরও এসেছে। অর্থাৎ একদিকে আলোচনার টেবিল প্রস্তুত হচ্ছে, অন্যদিকে মাঠে অবিশ্বাস এখনও অটুট। এখানেই ট্রাম্প প্রশাসনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ আলোচনায় বসা মানেই যুদ্ধের সব সমস্যা শেষ হয়ে যাওয়া নয়, বরং একটি স্থায়ী সমঝোতায় পৌঁছাতে হলে পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা, সামরিক হামলা, আঞ্চলিক নিরাপত্তা এবং হরমুজ প্রণালীর মতো একাধিক জটিল বিষয়ে সমাধান প্রয়োজন। আর ইরানের জন্য চ্যালেঞ্জ কম নয়। তেহরানকে সিদ্ধান্ত নিতে হবে যুদ্ধ চালিয়ে যাওয়ার সামরিক সক্ষমতা এবং রাজনৈতিক চাপের মধ্যে তারা কতটা কঠোর অবস্থান ধরে রাখবে। তাহলে কি বলা যায় তেহরানের কাছে হার মেনে নিচ্ছেন ট্রাম্প? এখনই এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না, বরং বলা যায় যুদ্ধের পাশাপাশি কূটনৈতিক পথকে গুরুত্ব দিচ্ছে ওয়াশিংটন। আর ইরানও সেই সুযোগকে নিজেদের শর্ত ও স্বার্থের সঙ্গে মিলিয়ে দেখছে।
তবে একটি বিষয় স্পষ্ট, যুদ্ধ যত দীর্ঘ হবে দুই পক্ষের ওপরই চাপ ততই বাড়বে, আর সেই চাপ থেকে হয়তো জন্ম নিতে পারে একটি সমঝোতা। শেষ পর্যন্ত এই সংঘাতের সমাধান হবে যুদ্ধক্ষেত্রে নাকি আলোচনার টেবিলে, তার উত্তর নির্ভর করছে আগামী কয়েকদিনের কূটনৈতিক তৎপরতার ওপর। হরমুজ প্রণালী, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান, এই তিনটি বিষয়ই এখন মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই প্রশ্নটা শুধু ট্রাম্প হার মেনে নিলেন কিনা তা নয়, বরং আসল প্রশ্ন হল, দীর্ঘ সংঘাতের পর এবার কি ইরান ও যুক্তরাষ্ট্র দুই পক্ষই বুঝতে পারছে যুদ্ধের চেয়ে সমঝোতার মূল্য অনেক বেশি? দক্ষিণ লেবাননে যুদ্ধ থেমে গেছে এমন ধারণা তৈরি হলেও বাস্তব চিত্র এখনও ভিন্ন। সীমান্ত জুড়ে এখনও চলছে বিমান হামলা, ড্রোন অভিযান এবং বিচ্ছিন্ন গোলাবর্ষণ। কূটনৈতিক আলোচনার টেবিলে শান্তির চেষ্টা চললেও মাঠের বাস্তবতা যেন বলছে অন্য গল্প। এমন পরিস্থিতিতেই আবারও বড় ক্ষতির মুখে পড়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী দক্ষিণ লেবাননের মাজদাল জুন এলাকায় একটি বিস্ফোরণে অন্তত 2 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। একই ঘটনায় আরও 7 জন সেনা আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেই জানানো হয়েছে। এমনকি একজন সেনার জীবন বাঁচাতে জরুরি অস্ত্রোপচারও করা হচ্ছে। প্রাথমিক তথ্য বলছে, সেনারা একটি ভবনে প্রবেশ করার পর সেখানে আগে থেকে পেতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস অর্থাৎ আইইডি বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যেই ভবন জুড়ে ছড়িয়ে পড়ে ধ্বংসস্তূপ। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই প্রাণ হারান 2 সেনা। নিহত ও আহত সেনারা সবাই ইসরায়েলি সেনাবাহিনীর 55তম ব্রিগেডের সদস্য বলেই জানানো হয়েছে। ঘটনার পরপরই পুরো এলাকা নিরাপত্তা জোরদার করা হয়। নিহত ও আহত সেনারা সবাই ইসরায়েলি সেনাবাহিনীর 55তম ব্রিগেডের সদস্য বলেই জানানো হয়েছে। ঘটনার পরপরই পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। আহতদের দ্রুত সামরিক হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সে করে ইসরায়েলের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইসরায়েলি গণমাধ্যম জানায়, একটি সামরিক হেলিকপ্টার সরাসরি হাইফার রামবাম মেডিকেল সেন্টারে অবতরণ করে আহতদের চিকিৎসা করানোর জন্য। ইসরায়েলি সামরিক সূত্র এই ঘটনাকে দক্ষিণ লেবাননের সাম্প্রতিক সময়ের অন্যতম কঠিন নিরাপত্তা ঘটনা হিসেবে উল্লেখ করেছে। তবে এই হতাহতের ঘটনায় অভিযান থামায়নি ইসরায়েল। লেবাননের বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, একই দিনে দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় নতুন করে বিমান হামলা চালায় ইসরায়েলি যুদ্ধ বিমান। আল মানসুরি, মাজদাল জুন, কফার তেবনিত এবং হাদ্দাথা এলাকায় একের পর এক হামলার খবর পাওয়া যায়। কোথাও ভবন ধ্বংস করা হয়েছে, আবার কোথাও ভারী গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। এছাড়া নাবাতিয়েহ অঞ্চলের কয়েকটি এলাকায় আলোক ফ্লেয়ার ছোড়া হয়েছে। সীমান্ত সংলগ্ন কিছু এলাকায় বুলডোজার দিয়ে মাটি সমান করার পাশাপাশি ভারী অস্ত্র নিয়ে তল্লাশি অভিযান চালানোর খবরও প্রকাশ করেছে স্থানীয় গণমাধ্যম। এদিকে সামরিক উত্তেজনার মধ্যে ইতালির রাজধানী রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের মধ্যে নতুন দফার আলোচনা চলছে। আলোচনার মূল লক্ষ্য সীমান্ত পরিস্থিতি শান্ত করা এবং ভবিষ্যতে সংঘর্ষ কমানোর পথ খুঁজে বের করা। তবে আলোচনার টেবিলে অগ্রগতি হলেও বাস্তবে হামলা থামছে না। ফলে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সম্ভাবনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। লেবাননের কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণাঞ্চলের নতুন কোনো নিরাপত্তা অঞ্চল বা বিদেশি তদারকির প্রস্তাব তারা গ্রহণ করবেন না। একই সঙ্গে লেবাননের সেনাবাহিনীর নিজস্ব কার্যক্রমের বাইরের কোনো সামরিক হস্তক্ষেপও প্রত্যাখ্যান করা হয়েছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলকে ঘিরে চলমান আঞ্চলিক উত্তেজনার প্রভাব এখন আরও স্পষ্টভাবে পড়ছে লেবানন সীমান্তে। ফলে যে কোনো ছোট সংঘর্ষ বড় আকার ধারণ করতে পারে। সব মিলিয়ে বলা যায়, একদিকে কূটনৈতিক আলোচনা, অন্যদিকে সীমান্তে অব্যাহত হামলা। এই দুই বাস্তবতার মাঝেই দক্ষিণ লেবাননের পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে। এখন সবার নজর রোমের আলোচনার ফলাফলের দিকে। সেটি নির্ধারণ করতে পারে পরিস্থিতি শান্তির পথে এগোবে নাকি মধ্যপ্রাচ্যে নতুন করে আরও বড় সংঘাতের সূচনা হবে। মধ্যপ্রাচ্যে কি অবশেষে যুদ্ধের উত্তেজনা কমতে যাচ্ছে, নাকি শান্তির আলো দেখানোর আগেই আবারও শুরু হলো নতুন সংকট? একদিকে ইরান ও ওমান হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার একটি সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছে বলে খবর মিলেছে। অন্যদিকে একই সময় ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী সৌদি তেলবাহী ট্যাঙ্কারে নতুন হামলার দাবি করেছে।
ফলে পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট। বৈশ্বিক তেল ও গ্যাসের বড় একটি অংশ এই পথ দিয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছায়। কয়েক মাস ধরে চলমান এই সংঘাতের কারণে এই পথ কার্যত অচল হয়ে পড়েছিল। ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয় এবং তেলের দামও বারবার ওঠানামা করে। এখন ইরান জানিয়েছে ওমানের সঙ্গে জাহাজ চলাচলের রুট নিয়ে একটি খসড়া সমঝোতার শেষ পর্যায়ে তারা রয়েছে। তবে তেহরান স্পষ্ট করেছে এই ব্যবস্থা পুরোপুরি কার্যকর হতে হলে যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ ও সামরিক বাধাগুলো দূর করতে হবে। অর্থাৎ শুধু ইরান ও ওমানের সমঝোতা হলেই পরিস্থিতি স্বাভাবিক হবে না। এদিকে পরিস্থিতি জটিল করে তুলেছে লোহিত সাগরের নতুন নিরাপত্তা সংকট। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী দাবি করেছে তারা সৌদি আরবের তেলবাহী ট্যাঙ্কার লক্ষ্য করে নতুন হামলা চালিয়েছে। যদিও এই দাবি স্বাধীন নিশ্চিতকরণ এখনও পাওয়া যায়নি এবং সৌদি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি। তবুও এই ধরনের দাবি আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোর উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকদের মতে বর্তমানে সবচেয়ে বড় প্রশ্ন হল, যদি হরমুজ প্রণালী খুলেও দেওয়া হয় তাহলে সেখানে জাহাজ চলাচল কতটা নিরাপদ হবে। কারণ সাম্প্রতিক সপ্তাহগুলোতে একাধিক বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়েছে এবং অনেক শিপিং কোম্পানি এখনও বিকল্প রুট ব্যবহার করছে। ফলে সমুদ্রপথ পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগতে পারে। এই পরিস্থিতির প্রভাব ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে দেখা যাচ্ছে। সমঝোতার আশায় কিছু সময় তেলের দাম কমলেও নতুন হামলার খবর প্রকাশের পর বিনিয়োগকারীদের মধ্যে আবারও উদ্বেগ তৈরি হয়েছে। ফলে বাজারের দামের ওঠানামা অব্যাহত রয়েছে। বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতিতেও এর প্রভাব পড়তে পারে। অন্যদিকে কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রয়েছে। ওমান দীর্ঘদিন ধরেই আঞ্চলিক সংকট নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। এবারও দেশটি এমন একটি সমাধানের চেষ্টা করছে যাতে বাণিজ্যিক জাহাজ নিরাপদে চলাচল করতে পারে এবং সংঘাত আরও বিস্তৃত না হয়। তবে এখনও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতপার্থক্য রয়ে গেছে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অত্যন্ত স্পর্শকাতর। একদিকে সমঝোতার সম্ভাবনা, অন্যদিকে নতুন হামলার দাবি। দুটি বিপরীত চিত্র একই সঙ্গে সামনে এসেছে। তাই এখন আন্তর্জাতিক মহলের নজর থাকবে ইরান ও ওমানের আলোচনার চূড়ান্ত ফল কী হয় এবং লোহিত সাগর ও হরমুজ প্রণালী নিরাপত্তা পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ যতই দীর্ঘ হচ্ছে ততই যেন সংঘাতের ময়দান ছড়িয়ে পড়ছে অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যের দিকেও। এবার সরাসরি মস্কোর ওপর চাপ বাড়াতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সিনেটে বিপুল ভোটে পাশ হয়েছে রাশিয়া ও ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপের একটি বিল। ভোটাভুটিতে বিলটির পক্ষে পড়েছে ৮৬টি ভোট আর বিপক্ষে মাত্র ১১টি। ফলে ওয়াশিংটন থেকে মস্কোর বিরুদ্ধে অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর পথ অনেকটাই পরিষ্কার হয়ে গেল। প্রশ্ন হলো, এবার কি সত্যি চাপে পড়বে রাশিয়া, নাকি অতীতের মতো নতুন নিষেধাজ্ঞাকেও সামলে নিয়ে নিজের যুদ্ধ ও অর্থনৈতিক কার্যক্রম চালিয়ে যাবে মস্কো? এই বিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর একটি হলো রাশিয়ার জ্বালানি খাত। কারণ রাশিয়ায় অর্থনীতির অন্যতম বড় আয়ের উৎস হচ্ছে তেল ও গ্যাস রপ্তানি। সেই আয়ের প্রবাহে আঘাত করতেই যুক্তরাষ্ট্র এবার শুধু রাশিয়াকে নয়, রুশ জ্বালানি কেনা অন্যান্য দেশগুলোকে চাপের মধ্যে আনতে চাইছে। বিলটি আইনে পরিণত হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে রাশিয়ার জ্বালানি ক্রয় অব্যাহত রাখা দেশগুলোর ওপর সর্বোচ্চ ১০০% পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা যেতে পারে। অর্থাৎ রাশিয়া থেকে তেল বা গ্যাস কেনা দেশগুলোর জন্য তৈরি হতে পারে বড় অর্থনৈতিক ঝুঁকি। আর এখানেই বিষয়টি শুধু রাশিয়া আমেরিকার দ্বন্দ্বে সীমাবদ্ধ থাকছে না। কারণ রাশিয়ার বড় জ্বালানি ক্রেতাদের মধ্যে রয়েছে চীন, ভারত সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ। ফলে এই নিষেধাজ্ঞা কার্যকর হলে ওয়াশিংটনের সঙ্গে মস্কোর পাশাপাশি এসব দেশের অর্থনৈতিক সম্পর্ক নতুন চাপের মুখে পড়তে পারে। বিশেষ করে ভারতের জন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভারত দীর্ঘদিন ধরে রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ তেল কিনে আসছে। ফলে নতুন মার্কিন আইন বাস্তবায়িত হলে নয়াদিল্লিকে একদিকে সস্তা রুশ জ্বালানি সুবিধা, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বাণিজ্যিক চাপ, এই দুইয়ের মধ্যে ভারসাম্য করতে হতে পারে।
অন্যদিকে চীন ও রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার, ফলে মস্কোর ওপর চাপ বাড়ানোর পাশাপাশি রুশ তেল ক্রেতাদের লক্ষ্য করে ওয়াশিংটনের এই কৌশলে বাস্তবে কতটা কার্যকর হবে সেটিই এখন বড় প্রশ্ন। তবে শুধু জ্বালানি নয়, নতুন বিলের আওতায় রাশিয়ার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, জ্বালানি প্রকল্প এবং রাশিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ওপরও নিষেধাজ্ঞা আরও শক্তিশালী করার বিধান রয়েছে। একই সঙ্গে রাশিয়ার তথাকথিত শ্যাডো ফ্লিট বা নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহনে ব্যবহৃত জাহাজগুলোর ওপরও নজরদারি ও নিষেধাজ্ঞা জোরদারের ব্যবস্থা রাখা হয়েছে। এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ইউক্রেনও। মার্কিন কংগ্রেসে সাম্প্রতিক সফরের সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই ধরনের কঠোর নিষেধাজ্ঞার পক্ষে সমর্থন জানিয়েছেন। কিয়েভের যুক্তি, রাশিয়ার যুদ্ধ পরিচালনার সক্ষমতা কমাতে হলে শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, মস্কোর অর্থনৈতিক ভিত্তিতেও চাপ তৈরি করতে হবে। তবে এখানেই শেষ নয়। সিনেটে বিলটি পাশ হলেও এটি এখনও চূড়ান্ত আইন হয়ে যায়নি, আর সেখানেই তৈরি হতে পারে নতুন রাজনৈতিক জটিলতা। কারণ বিলটির কিছু অংশ নিয়ে মার্কিন আইন প্রণেতাদের মধ্যেই উদ্বেগ রয়েছে। বিশেষ করে প্রেসিডেন্টকে এত বড় পরিমাণ শুল্ক আরোপের ক্ষমতা দেওয়া উচিত কিনা এ নিয়ে বিরোধিতা রয়েছে। সমালোচকদের আশঙ্কা, এই ক্ষমতা অতিরিক্ত ব্যবহার করা হলে শেষ পর্যন্ত আমেরিকার ভোক্তা ও ব্যবসায়ীদের উপরও বাড়তি খরচের চাপ তৈরি হতে পারে। তবে প্রশ্ন থেকে যায়, নিষেধাজ্ঞা কি সত্যি রাশিয়াকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করবে, নাকি এর ফলে বিশ্ববাজারে জ্বালানি, বাণিজ্য ও কূটনৈতিক বিভাজন আরও গভীর হবে? কারণ রাশিয়াকে চাপ দিতে গিয়ে যদি চীন, ভারত কিংবা অন্যান্য বড় অর্থনীতির ওপরও শুল্ক আরোপ করা হয়, তাহলে এর প্রভাব শুধু মস্কোতে সীমাবদ্ধ থাকবে না। বিশ্ব জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং যুক্তরাষ্ট্রের মিত্রদের অর্থনীতিতেও এর ঢেউ পৌঁছাতে পারে। সব মিলিয়ে মার্কিন সিনেটার এই ভোট রাশিয়ার বিরুদ্ধে ওয়াশিংটনের অর্থনৈতিক যুদ্ধকে আরও এক ধাপ এগিয়ে দিল। কিন্তু মস্কো কি এবার সত্যি নতি স্বীকার করবে, নাকি নতুন নিষেধাজ্ঞার জবাব দেবে আরও শক্তিশালী অর্থনৈতিক ও কূটনৈতিক পাল্টা কৌশলে? সেই উত্তরই এখন নির্ধারণ করবে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। পৃথিবী জুড়ে যুদ্ধ, অর্থনৈতিক সংকট, মহামারী আর রাজনৈতিক অস্থিরতা, এসব দেখে অনেকের মনেই একটি প্রশ্ন ঘুরপাক খায়। ইসলামী রেওয়াতে কি এমন কোনো সময়ের কথা বলা হয়েছে যখন সমগ্র পৃথিবী এক ভয়াবহ সংকটের মুখোমুখি হবে? আর সেই সংকটের পরেই কি ঘটবে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটি, ইমাম মাহদী আলাইহিয়াসসালামের আবির্ভাব? বিভিন্ন রেওয়ায়েত অনুযায়ী ইমাম মাহদী আলাইহিয়াসসালামের আবির্ভাবের আগে পৃথিবীতে বড় ধরনের অস্থিরতা দেখা দেবে। এসব বর্ণনায় যুদ্ধ, মহামারী, দুর্ভিক্ষ, রাজনৈতিক বিভক্তি এবং মানুষের মধ্যে ব্যাপক ভয় ভীতির কথা উল্লেখ করা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি রেওয়াতে বলা হয়েছে, মাহদীর আবির্ভাবের আগে দুই ধরনের মৃত্যু দেখা দেবে, একটি লাল মৃত্যু, অন্যটি সাদা মৃত্যু। অনেক আলেমের ব্যাখ্যায় লাল মৃত্যু বলতে যুদ্ধ ও রক্তপাতকে বোঝানো হয়েছে, আর সাদা মৃত্যু বলতে মহামারী বা প্লেগকে ইঙ্গিত করা হয়েছে। অন্য একটি রেওয়ায়েতে ইমাম বাকির আলাইহিসসালাম বলেন, মাহাদির আবির্ভাবের আগে মানুষ ভয়, ভূমিকম্প, ফিতনা এবং নানা বিপদের মধ্যে পড়বে। একই সঙ্গে আরব অঞ্চলে সংঘাত, মুসলিমদের মধ্যে মতভেদ এবং বিশ্বজুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়বে। কিছু বর্ণনায় এমনও উল্লেখ রয়েছে, পৃথিবীর বিভিন্ন শক্তিধর রাষ্ট্রের মধ্যে বড় ধরনের সংঘর্ষ হবে। পূর্ব ও পশ্চিমের শক্তিগুলোর বিরোধ ক্রমেই বৈশ্বিক যুদ্ধে রূপ নিতে পারে, এমন ব্যাখ্যাও গবেষক দিয়েছেন। তবে এটি রেওয়ায়েতের একটি ব্যাখ্যা, সব আলেম একইভাবে বিষয়টি ব্যাখ্যা করেন না। আরও কিছু গুরুত্বপূর্ণ বর্ণনায় বলা হয়েছে, যুদ্ধের পাশাপাশি খাদ্য সংকট, দুর্ভিক্ষ এবং মানুষের মধ্যে চরম আতঙ্ক তৈরি হবে। এমন পরিস্থিতিতে অনেক মানুষ নিজের মৃত্যুকেও কামনা করবে, এমন কঠিন সময়ের কথাও উল্লেখ রয়েছে। কিছু রেওয়ায়েতে পৃথিবীর বিপুল সংখ্যক মানুষের মৃত্যুর কথাও এসেছে। তবে এই সংখ্যাগুলো কিভাবে বোঝা হবে, সেগুলো আক্ষরিক নাকি রূপক, এ নিয়ে ইসলামী গবেষকদের মধ্যে বিভিন্ন মত রয়েছে।
এই কারণেই অধিকাংশ গবেষক সতর্ক করে বলেন, এসব রেওয়ায়েতকে নির্দিষ্ট কোনো বর্তমান যুদ্ধ, রাজনৈতিক ঘটনা বা সমসাময়িক সংঘাতের সঙ্গে সরাসরি মিলিয়ে দেখা উচিত নয়। বরং এসব বর্ণনার মূল শিক্ষা হলো, পৃথিবীতে বড় সংকট দেখা দিলে একজন মুমিনের ঈমান, ধৈর্য ও আল্লাহর উপর ভরসা দৃঢ় হওয়া উচিত। রেওয়ায়েতগুলোতে আরও বলা হয়েছে, যখন পৃথিবী ভয়, অস্থিরতা এবং বিভক্তির চরম পর্যায়ে পৌঁছাবে, তখন আল্লাহর ইচ্ছায় ইমাম মাহদী আলাইহিসসালাম মানুষের সামনে আবির্ভূত হবেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার আন্দোলন শুরু করবেন। তবে ঠিক কোন বছর, কোন সময়ে বা কোন যুদ্ধের পর এই ঘটনা ঘটবে, এ বিষয়ে কোনো কোরআন বা সহিহ হাদিসে কোনো নির্দিষ্ট তারিখ বা সময় নির্ধারণ করা হয়নি। তাই ইসলামী শিক্ষা হলো, ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত দাবি না করে সর্বদা আল্লাহর সন্তুষ্টির পথে থাকা, নিজের ঈমানকে শক্তিশালী করা এবং যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা। কারণ একজন মুমিনের সবচেয়ে বড় প্রস্তুতি ভবিষ্যতের কোনো ঘটনা জানার মধ্যে নয়, বরং আল্লাহর অনুগত্যের মধ্যেই রয়েছে তার প্রকৃত সফলতা। বিশ্বকাপের মাঠে ফুটবল নিয়ে উত্তেজনা, উন্মাদনা আর কোটি মানুষের উচ্ছ্বাস, সবকিছুর আড়ালে যে নিরাপত্তার এক ভয়ঙ্কর লড়াই চলছিল, তা হয়তো অনেকেরই জানা ছিল না। এবার সামনে এসেছে এমনই এক চাঞ্চল্যকর তথ্য। 2026 বিশ্বকাপ চলাকালে আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসিকে লক্ষ্য করে একাধিক হামলার হুমকি দেওয়া হয়েছিল বলে উঠে এসেছে মার্কিন নিরাপত্তা নথিতে। বিশেষ করে বোমা হামলার হুমকির বিষয়টি এখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্পেনিশ সংবাদ মাধ্যম মার্কার বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পুরো টুর্নামেন্টের নিরাপত্তা হুমকির তালিকায় মেসি ছিলেন অন্যতম প্রধান লক্ষ্য। এমনকি আর্জেন্টিনার ম্যাচকে কেন্দ্র করেও হামলার হুমকি দেওয়া হয়েছিল। ঘটনাগুলোর একটি ঘটে আর্জেন্টিনার গ্রুপ পর্বের ম্যাচকে ঘিরে। প্রতিবেদন অনুযায়ী ডালাস বিমানবন্দরে ফোন করে এক ব্যক্তি দাবি করেছিলেন তিনি এবং তার আরও 2 জন অস্ত্র ও বিস্ফোরক নিয়ে স্টেডিয়ামে হামলা চালাবেন। হুমকিতে মেসির নামও নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছিল। শুধু তাই নয়, আর্জেন্টিনার পরবর্তী নকআউট ম্যাচের আগেও আসে আরও ভয়ঙ্কর হুমকি। প্রতিবেদন অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সন্দেহভাজন ব্যক্তি মেসিকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলার হুমকি দিয়েছিল। তার বক্তব্য ছিল সে শরীরে বিস্ফোরক বেঁধে স্টেডিয়ামে ঢুকে মেসিকে হত্যা করবে। এই হুমকির পর স্বাভাবিকভাবেই নড়েচড়ে বসে নিরাপত্তা বাহিনী। স্টেডিয়ামের বিভিন্ন অংশে ব্যাপক তল্লাশি চালানো হয়। বিস্ফোরক শনাক্তকারী কুকুর ব্যবহার করে দর্শক সারি, প্রবেশপথ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গা পরীক্ষা করা হয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এসব হুমকির কোনোটি শেষ পর্যন্ত বাস্তব হামলায় রূপ নেয়নি। অর্থাৎ মেসির উপর সত্যিকারের বোমা হামলা হয়নি, বরং নিরাপত্তা বাহিনীর তৎপরতার কারণে সম্ভাব্য ঝুঁকিগুলো আগেই শনাক্ত ও মোকাবেলা করা হয়। একটি ঘটনায় তল্লাশির পর সেটিকে ভুয়া সতর্কতা হিসেবে চিহ্নিত করা হয়। তবে এখানেই শেষ নয়। নিরাপত্তা প্রতিবেদনে শুধু মেসি নয়, বিশ্বকাপে আরও কয়েকজন তারকা ও কর্মকর্তাকে ঘিরে হুমকির তথ্য উঠে এসেছে। পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরেও নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একজন সন্দেহজনক ব্যক্তি রোনালদোর থাকার জায়গা সম্পর্কে তথ্য জানতে চেয়েছিল বলে তদন্তকারীদের কাছে তথ্য আসে। পরবর্তীতে তাকে শনাক্ত করার চেষ্টা করা হয়। অর্থাৎ বিশ্বকাপের মতো বিশাল একটি ক্রীড়া আসরে শুধু মাঠের প্রতিপক্ষই নয়, তারকাদের নিরাপত্তাও ছিল বড় চ্যালেঞ্জ। আর মেসিকে ঘিরে এই ঘটনাগুলো সামনে আসার পর নতুন করে প্রশ্ন উঠেছে, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবলারদের নিরাপত্তা কতটা কঠিন হয়ে উঠেছে? মেসি শুধু একজন ফুটবলার নন, কোটি কোটি মানুষের কাছে তিনি একটি আবেগের নাম। বিশ্বকাপের মতো আসরে তার প্রতিটি ম্যাচ ঘিরে থাকে অসংখ্য দর্শক, মিডিয়া এবং নিরাপত্তা ব্যবস্থা। ফলে তাকে লক্ষ্য করে কোনো হুমকি এলে সেটি শুধু একজন খেলোয়াড়ের নিরাপত্তার বিষয় থাকে না, এর সঙ্গে জড়িয়ে যায় পুরো স্টেডিয়ামের নিরাপত্তা, হাজার হাজার দর্শকের জীবন এবং একটি আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের সুনাম। আর এখানেই এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। হুমকি দেওয়া আর বাস্তবে হামলা চালানো এক বিষয় নয়। এখন পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী মেসিকে লক্ষ্য করে যে হামলার হুমকিগুলো দেওয়া হয়েছিল সেগুলো বাস্তবায়িত হয়নি, বরং আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।
তবে ফাঁস হওয়া এসব তথ্য বিশ্বকাপের নিরাপত্তা ব্যবস্থাকে নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। কারণ বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরে যখন কয়েক লাখ দর্শক, শত শত খেলোয়াড় ও কর্মকর্তা এবং কোটি কোটি মানুষের আবেগ এক জায়গায় মিলিত হয়, তখন সামান্য একটি হুমকিও বড় নিরাপত্তা সংকট তৈরি করতে পারে। আর মেসির মতো বিশ্বখ্যাত তারকা যখন সরাসরি হুমকির লক্ষ্য হন, তখন সেই ঝুঁকি আরও স্পষ্ট হয়ে ওঠে। বিশ্বকাপ শেষ হয়েছে, কিন্তু নিরাপত্তা সংক্রান্ত এই তথ্য এখন সামনে এসেছে নতুন করে। মেসির বিরুদ্ধে কথিত এই হামলার পরিকল্পনা বাস্তবে সফল হয়নি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তবুও প্রশ্ন থেকেই যাচ্ছে, বিশ্বের সবচেয়ে বড় ফুটবল তারকাদের ঘিরে নিরাপত্তা হুমকি কি ভবিষ্যতে আরও বাড়বে, নাকি প্রযুক্তি, গোয়েন্দা নজরদারি এবং কঠোর নিরাপত্তার মাধ্যমে এমন ষড়যন্ত্রগুলো আগেই থামিয়ে দেওয়া সম্ভব হবে? বিশ্ব ফুটবলের জন্য এখন সবচেয়ে বড় শিক্ষা একটাই, মাঠের প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক, খেলোয়াড়দের নিরাপত্তার ক্ষেত্রে কোনো ঝুঁকি ছোট করে দেখার সুযোগ নাই।